আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমাদের আজকে ক্লাসটা হচ্ছে বায়োলজির, অর্থাৎ তোমাদের যে তোমাদের যা পড়াগুলি বাকি ছিল, অর্থাৎ তোমাদের টপিক, তোমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে তোমাদের ভৌত জীববিজ্ঞান। আমরা কিন্তু এর আগের ক্লাসের মধ্যে পড়ছিলাম যে তোমাদের জীববিজ্ঞানের কয়েকটা শাখা আছে। সো দুইটার নাম আমরা জানছি, যে আমাদের জীবের মধ্যে দুইটা শাখা, উদ্ভিদ শাখা আর একটা প্রাণী শাখা। এবং জীববিজ্ঞানের মধ্যে আরো দুইটা জিনিস আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয়, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। একটা ভৌত আর এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে তোমাদের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত জীববিজ্ঞানের মধ্যে তোমাদের প্রায়োগিক জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সো আমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে আমরা ফার্স্টে এর আগের ক্লাসের মধ্যে কিন্তু আমাদের চারটা জিনিস পড়াইছি, যে ভৌত জীববিজ্ঞানের পয়েন্ট কিন্তু অনেকগুলো থাকে। চারটা পয়েন্ট তোমাদের করাইছি, অর্থাৎ তোমাদের ফার্স্টে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, দেন তোমাদের পরজীবী বিদ্যা, শারীরবিদ্যা, দেন হচ্ছে তোমাদের হিস্টোলজি আর এটা ট্যাক্সোনমি। এখন নেক্সট টপিকে আসবো, ঠিক আছে? নেক্সট টপিক না, সরি, নেক্সট পয়েন্টে আসবো। চারটা পয়েন্ট করানো হয়েছে, এখন আমাদের যার যা পয়েন্ট বাকি ছিল ওগুলি কিন্তু করানো হবে। যেমন নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা ই নাম্বার, এটা কিন্তু ই নাম্বার। চারটা পড়াইছি না, ABCD চারটা কিন্তু পড়ানো হয়েছে। এটা হচ্ছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা, বা এটাকে তোমরা নাম দাও, ইংলিশ নামটা হচ্ছে ইমব্রায়োলজি। ঠিক আছে, ইমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা বা ইমব্রায়োলজি। এখানে তোমাদের এই শাখা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করছে, যেমন হচ্ছে জনন কোষের উৎপত্তি। জনন কোষের উৎপত্তি আমরা জানি, মাইটোসিস মিওসিস প্রক্রিয়া হচ্ছে জনন কোষ উৎপন্ন হয়, এবং এই জনন কোষে হচ্ছে তোমাদের কিন্তু কয়েকটা জিনিস পড়াইছিলাম, যেমন তোমাদের প্রজনন অধ্যায়ে জনন কোষ পড়াইছি। দেন তোমাদের হচ্ছে 13 অধ্যায়, 12 অধ্যায় ছিল, 12 অধ্যায়, 12 অধ্যায় কিন্তু তোমাদের কমপ্লিট করানো হয়েছে। যেমন হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ একসাথে মিলিত হয়ে একটা জনন কোষ উৎপন্ন করে বা নিষিক্ত জাইগোট উৎপন্ন করে। ঠিক আছে, জনন কোষ থেকে নিষিক্ত জাইগোট উৎপন্ন করে। তাহলে ফার্স্ট আমরা লিখবো হচ্ছে ওইগুলি নিয়ে হচ্ছে এই ভ্রূণ বিদ্যার মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা লিখতে পারি জনন কোষের উৎপত্তি। নিষিক্ত জাইগোট হতে ভ্রূণের সৃষ্টি। নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি। বৃদ্ধি ও পরিস্ফুটন। ও পরিস্ফুটন। ঠিক আছে, এবার তোমরা এখানে লিখতে পারো গঠন, চাইলে গঠন লিখতে পারো। গঠন, বিকাশ, পরিস্ফুটন, এগুলি হচ্ছে এখানে তোমাদের এই শাখার মধ্যে আলোচনা করা হয়। শাখাটা হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা শাখা, যেটা আমাদের 5 নম্বরের মধ্যে পড়ে, এবং এই ভ্রূণবিদ্যা শাখার ইংলিশ নাম হচ্ছে ইমব্রায়োলজি। এখানে জননকোষের উৎপত্তি ঘটে। জননকোষ কাকে বলে আমরা জানি, পুং ও স্ত্রীলিঙ্গ একসাথে মিলিত হয়ে জননকোষ উৎপন্ন করে, এবং এই জননকোষ হচ্ছে নিষিক্ত জাইগোট তৈরি করে, এবং সেক্ষেত্রে আমাদের ভ্রূণের সৃষ্টি হয়। জাইগোট থেকে কি হয়, একটা জীবন শুরু হয়, নতুন একটা বাচ্চাদের জীবন শুরু হয়। ঠিক আছে, এবং এটা ধীরে ধীরে কি করে, বৃদ্ধি হয়, এবং তার দৈহিক গঠন পরিবর্তন হতে পারে, এবং এই পরিস্ফুটন যা সম্পূর্ণ রূপে পরিণত হবে সেটাকে আমরা বলি পরিস্ফুটন। ঠিক আছে, তাহলে এই সব কিছু নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের ভ্রূণবিদ্যা বা ইমব্রায়োলজি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার।
এখন আসো কোষ বিদ্যা, 6 নাম্বার। 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে আমাদের কোষ বিদ্যা। কি বিদ্যা? কোষ বিদ্যা। কোষ বিদ্যা, ঠিক আছে। ওর ইংলিশ নামটা হচ্ছে সাইটোলজি। ইংলিশ নামটা হচ্ছে সাইটোলজি। এবং এখানে কোষের বৃদ্ধি, গঠন ও বিভাজন নিয়ে আলোচনা করা হয়। সো 6 নাম্বারে কি হয়েছে? 6 নাম্বারে হচ্ছে আমাদের কোষবিদ্যা, যেটা আমরা কি নাম পাইছি? ইংলিশ নামটা হচ্ছে আমাদের সাইটোলজি। কোষবিদ্যার ইংলিশ নেম হচ্ছে সাইটোলজি। কোথায় আসবে? এমসিকিউতে আসবে। এখানে কি আলোচনা করা হয়? এখানে আলোচনা করা হয় হচ্ছে কোষ কিভাবে গঠিত হয়েছে, কোষের গঠনটা কিভাবে পরিপূর্ণ হয়েছে, এবং এখানে এটা কি ধরনের কোষ সেই বিষয় নিয়ে হচ্ছে এই শাখার মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কোষবিদ্যা। এখন আসো কোষবিদ্যার পরে আসছে হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 7 নাম্বার। এখানে জেনেটিক্স এর মধ্যে আমাদের বলছে জিন ও জীবের বংশগতি ধারা এখানে আলোচিত হয়। জিন ও জীবের ধারা, জাস্ট এতটুকু লিখলেই হবে। জিন ও জীবের ধারা এই শাখার মধ্যে আলোচনা করা হয়। এখানে হচ্ছে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স কাকে বলে? পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ একসাথে মিলিত হয়ে আমাদের যে হচ্ছে ডিএনএটা যার সাথে হচ্ছে ম্যাচ করবে, ডিএনএটা ম্যাচ করলে সেটাকে আমরা বলি জেনেটিক্স। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে একজনের রক্ত হচ্ছে এ পজিটিভ, আরেকজনের রক্ত হচ্ছে বি পজিটিভ। ওইটা দুইটা একসাথে মিলিত হয়ে আমাদের যদি এ বি পজিটিভ তৈরি করে, তাহলে সেটা হচ্ছে অন্য একটা বাচ্চার হচ্ছে জেনেটিক্স। বাচ্চার জেনেটিক্স হবে এ বি পজিটিভ এর ব্লাড গ্রুপ। ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এখন আসো বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা, বিবর্তন বা ইভলিউশন। এখানে হচ্ছে প্রাণের বিকাশ ঘটবে। পৃথিবীতে যে কারোরই থাকুক না কেন, সবারই কিন্তু প্রাণের বিকাশ ঘটতে থাকে। তারপর জীবের বিবর্তন হয়। কি হয়? জীবের বিবর্তন হয় ও ক্রমবিকাশ এর ধারা কিন্তু এই শাখার মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, এই শাখার মধ্যে আলোচনা করা হয়। বিদ্যা, বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এখানে হচ্ছে প্রাণের বিকাশ ঘটে। যেমন ধরো আমাদের পৃথিবীতে যা কিছু আছে, জীব যারা আছে, জ্বর না কিন্তু, চেয়ার টেবিল এগুলি না, যারা জীব আছে প্রত্যেকটার কিন্তু একটা জীবন বিকাশ ঘটতে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা সন্তান জন্মগ্রহণ করে, সেটা হচ্ছে সন্তানের বিকাশ। তারপর ফুল পরাগায়নের মাধ্যমে যে সৃষ্টি হয়, এটা হচ্ছে ফুলের বিকাশ। দেন একটা মুকুল থেকে যে আমরা আম পাই, একটা মুকুল থেকে যে আমরা ফলগুলো পাই, সেটা হচ্ছে ফলের বিকাশ। যেমন হচ্ছে তোমার ইলিশ মাছের পেটে যে ডিম থাকে, ওইখান থেকে যদি আমরা ইলিশ মাছের দুধ আমরা না খাই, তাহলে সেটা হচ্ছে আবার একটা ইলিশ মাছ জন্মগ্রহণ করবে। তো ওইটা হচ্ছে আরেকটা প্রাণের বিকাশ। তো এগুলি বলছে যে এই যে বিবর্তন বিদ্যার মধ্যে বা ইভলিউশনের মধ্যে প্রাণের বিকাশ করতে পারে, তারপরে জীবের বিবর্তন হতে পারে।
দেন হচ্ছে তোমাদের ক্রমবিকাশের ধারা মানে কিভাবে কিভাবে বড় হবে সেটা হচ্ছে এই বিষয়ের মধ্যে আলোচনা করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এইচ নাম্বারটা। এখন আসো আইতে। আইতে বলছে বাস্তুবিদ্যা। আইতে দেওয়া আছে বাস্তুবিদ্যা। এটা হবে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক ইকোলজি। ইকোলজি, ঠিক আছে। বাস্তুবিদ্যা হচ্ছে আমাদের ইকোলজি। এখন প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক কিভাবে হয়, তোমরা যারা নাইনে নতুন নতুন উঠছো তারা কিন্তু এইগুলি বুঝতে অনেক টাফ হবে তাদের জন্য। সো আমি কিন্তু ব্যাখ্যা আকারে বুঝাই দিতেছি। সো এক্ষেত্রে কিন্তু তোমাদের যারা নাইনে উঠছো নতুন নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বুঝার কথা, ঠিক আছে। এটা কিন্তু না বুঝার কিছুই না। তোমরা যারা নাইনে উঠছো শুধু তাদের জন্য আমি এত বুঝায় লিখতেছি, নাহলে কিন্তু আমি এই পার্টটা স্কিপই করে দিতাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক ঘটে। আন্তঃসম্পর্ক কাকে বলে? আমি অঙ্গসংস্থানের মধ্যে কিন্তু তোমার এখানে হ্যাঁ অঙ্গসংস্থানের মধ্যে কিন্তু তোমাদের দুইটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে বহি আন্তঃসংস্থান আর এটা হচ্ছে অন্ত আন্তঃসংস্থান, ঠিক আছে। যেটা হচ্ছে বাইরে আর এটা হচ্ছে ভিতরে। আন্তঃসংস্থান মানে কি ভিতরে, ঠিক আছে। আন্তঃসংস্থা ভিতরে। তো এখানে বলছে যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক হয়, মানে ভিতর থেকে, মনের ভিতর থেকে হচ্ছে আন্তঃসম্পর্ক গড়ে ওঠে। যেমন আমরা ধরো আমরা হচ্ছে গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং গাছকে কি করে আমরা কার্বন ডাই অক্সাইড দান করি। আবার গাছ কি করে সূর্যের আলোকে নিয়ে ও কি করে নিজের জীবন ধারণ করে। আবার আমাদের যদি রোগ রোগ হয় তাহলে বা জ্বর হয় আমরা কিন্তু নিম পাতা গ্রহণ করি। এটা কিন্তু আমাদের পরিবেশেরই একটা অংশ। নিম পাতা কি? উদ্ভিদ। উদ্ভিদ কি? পরিবেশের অংশ। তো আমরা কি করি? জীব কি করে? এই পরিবেশের সাথে আন্তঃসম্পর্ক গঠন করে, ঠিক আছে। আন্তঃসম্পর্ক গঠন করে, এটাকেই আমরা বলতে পারি হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এটা কি বলা যায়? বাস্তুবিদ্যা বা ইকোলজি, ঠিক আছে। আর দুইটা বাকি আছে। আরো দুইটা বাকি আছে, যেমন হচ্ছে এন্ডোক্রাইনোলজি, হচ্ছে যে নাম্বারটা। এন্ডোক্রাইনো বানান ঠিক আছে কিনা দেখো তো। এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি এটা হচ্ছে জীবদেহে হরমোনের কার্যকারিতা বজায় রাখে। কি করে? কি করে? জীবদেহে হরমোনের জীবদেহে হরমোনের কার্যকারিতা বজায় রাখে। কি বজায় রাখে? এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এসব বিষয় কোথায় আলোচনা করা হয়? এন্ডোক্রাইনোলজির মধ্যে আলোচনা করা হয়। এখন অনেকে বুঝবে না যে হরমোন কাকে বলে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা না বুঝে লিখবো কিভাবে? হরমোন হচ্ছে, ধরো তোমাকে তোমার বন্ধু হচ্ছে চিমটি কাটছে, ঠিক আছে। চিমটি কাটছে, তুমি কিন্তু রোবট যদি হইতা, তুমি যদি রোবট হইতা, রোবটের কিন্তু কোনো মানে কোনো জ্ঞান ট্যান কিছু থাকে না, কিন্তু জীব নয়, এটা জড় বস্তু। খালি হচ্ছে ওর মধ্যে কিছু ইয়া করে দেয়, ফাংশন সেট আপ করে দেয়, যার ফলে কি করে কম্পিউটারের মাধ্যমে ও নিজের কাজ করতে থাকে। কিন্তু এখানে যদি মানুষ হইতো এবং মানুষকে যদি চিমটি কাটা হইতো, সে কিন্তু ব্যথা পাইতো। ব্যথা কিভাবে পাইতো? এটা হরমোনের জন্য হয়। তুমি যে ব্যথাটা পাইছো এটা কিন্তু তোমাকে সাড়া দিয়ে মস্তিষ্ক সাড়া দিছে। কি করছে? ব্রেন সাড়া দিছে। ব্রেন সাড়া দিয়ে বলতেছে তুমি এখানে ব্যথা পাইছো। তুমি যদি কোমার মধ্যে চলে যেতা বা যদি তুমি হ্যাঁ যদি কোমার মধ্যে চলে যেতা, তাহলে কিন্তু তোমার ব্রেন বা তোমার যদি ব্রেন স্টক করতা, তোমার ব্রেন কিন্তু এগুলি কিছুই বুঝতে পারতো না। তুমি যে ব্যথা পাইতেছো না কি করতেছো, তোমার মধ্যে কি চলতেছে, তোমার কিন্তু কোনো ইমোশনসই থাকতো না। তুমি ব্যথা পাইছো বলে কি করছে, তোমার ব্রেন ওটাতে সাড়া দিছে যে তুমি ব্যথা পাইছো, যার ফলে কি করবা? তুমি ব্যথা অনুভব করবা। এটাই হচ্ছে তোমাদের হরমোন। আরো যদি তুমি ডিটেলসে বুঝতে চাও তাহলে সেটা হচ্ছে অনেকের দেখবা চুল হচ্ছে একটু হালকা লাল টাইপের হয়, একটা লালচে বর্ণ ধারণ করে। আবার দেখবা অনেকের চুল খুবই তাড়াতাড়ি পেকে যায়।
খুবই পাকা চুল থাকে মাথার মধ্যে, কম বয়সী যারা আছে ওদের অনেক ক্ষেত্রেই পাকা চুল থাকে। তাহলে এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে হরমোনের জন্য হয়। তাদের হরমোনটাই এরকম, তাদের মধ্যেই থাকে এই হরমোনটা, এবং হরমোনের জন্য কি করে তাদের এরকম অঙ্গর মধ্যে কি করে পরিবর্তন হতে শুরু করে। আবার দেখবা অনেকের হাইট হচ্ছে খাটো, আবার দেখবা অনেক হতেছে অনেক অনেক লম্বা। এগুলি প্রত্যেকটাই হচ্ছে কি করে হরমোনের জন্য, ঠিক আছে, হরমোনের জন্য এইসব হয়ে থাকে। এবং এই যেগুলি হরমোনের কার্যকারিতা কোথায় আলোচনা করা হয়? এন্ডোক্রাইনোলজিতে মধ্যে আলোচনা করা হয়। এখন লাস্টে হচ্ছে কে। কে জীব ভূগোল। পৃথিবীর বিভিন্ন বিভিন্ন অঞ্চলে কি করে, পৃথিবীর একেবারে সীমান্ত অবস্থায়, ঠিক আছে, একদম সীমান্তে, পৃথিবীর সীমান্তে বা ভৌগোলিক সীমারেখায়, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি। পৃথিবীর ভৌগোলিক সীমারেখায়, ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযান। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীব বিস্তৃতি ও অভিযান, যেমন সুন্দরবনে বিভিন্ন জীব বাস করে। তারপর তারপর হচ্ছে তোমাদের এশিয়া মহাদেশে অনেক বড় একটা দেশ, এখানে হচ্ছে তোমাদের আবার অনেক বড় সমুদ্র থাকে, সমুদ্রে যেমন মাছ বাস করে, আমরা যেমন এখানে অঞ্চলে বসবাস করতেছি, মাটির উপর বসবাস করতেছি, পাখিরা উপরে থাকে। তারপর বিভিন্ন এলাকায় হচ্ছে বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় বিভিন্ন জীব পাওয়া যায়। এটাই হচ্ছে তোমাদের ভৌগোলিক সীমারেখায়, যেমন চাকমা আলাদা, মারমা আলাদা, দেন তোমাদের গারো আলাদা। প্রত্যেকটা ভৌগোলিক সীমারেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে। এটাকেই বলতে হচ্ছে বিভিন্ন পৃথিবীর ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযান, ঠিক আছে। এটার নামই হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি। তাহলে আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, তারপর বিবর্তনবিদ্যা, ইভলিউশন, বাস্তুবিদ্যা, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি, দেন লাস্টে হচ্ছে জীব ভূগোল। তাহলে কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা কিন্তু আমাদের শেষ, একদম শেষ, ঠিক আছে। আমরা কি পড়ছি? এটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের মধ্যে কিন্তু এগুলি পড়ে, ভৌত জীববিজ্ঞান, ঠিক আছে। তত্ত্বীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা একদম কমপ্লিটলি আমাদের ডান। ওকে, আমরা যেহেতু ফার্স্টে একটা ক্লাস নিয়েছিলাম, সো ফার্স্ট ক্লাসে আমরা 4টা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে অঙ্গ সংস্থান, দেন হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। অঙ্গ সংস্থানের মধ্যে তোমাদের দুটো জিনিস ছিল, যে অঙ্গের কার্যকারিতা ওইখানে আলোচনা করা হয়। একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান, ঠিক আছে, অঙ্গ সংস্থান। দেন তোমাদের শ্রেণীবিন্যাসে আসো, ওইটা ছিল 2 নম্বরে, বা ট্যাক্সোনমি। জীবের বিভিন্ন জীবের উপর ভিত্তি করে, প্রজাতির উপর ভিত্তি করে জীব শ্রেণীকে কয়েকটা নির্দিষ্ট শাখার মধ্যে বিভক্ত করা হয় বা শ্রেণীতে সাজানো হয়। সেটার নামই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তারপর আসে শারীরবিদ্যা। শারীরবিদ্যার মধ্যে আমাদের শরীরের গঠন, তারপরে যা যা কিছু হয়েছিল ওগুলি কিন্তু আমাদের শরীরবিদ্যার মধ্যে চলে গেছিল, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ছিল কি, লাস্টলি হচ্ছে আমাদের ছিল হিস্টোলজি। যেমন আমাদের মধ্যে কিন্তু অনেকগুলো কোষ থাকে, কোষগুলো একসাথে এক গুচ্ছ আকারে টিস্যু গঠন করে, এবং এই টিস্যু কি করে, অনেক জায়গার মধ্যে, সব জায়গার মধ্যেই কিন্তু টিস্যু থাকে, এবং টিস্যু নিয়ে যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে আমাদের হিস্টোলজি, যেটা ছিল আমাদের 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার। দেন এখন এখানে পড়ছে আমরা 5 নাম্বার। 5 নাম্বারে ছিল ভ্রূণবিদ্যা। জননকোষের উৎপত্তি, নিঃসুপ্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন ও পরিস্ফুটন। কোষবিদ্যার মধ্যে কোষের বৃদ্ধি ও গঠন বিভাজন। বংশগতি বিদ্যার মধ্যে জিন ও জীবের ধারা সম্পর্ক এই শাখার মধ্যে আলোচনা করা হয়। দেন বিবর্তন বিদ্যার মধ্যে প্রাণীর বিকাশ, জীবের বিবর্তন ও ক্রম বিকাশের ধারা এখানে আলোচনা করা হয়। বাস্তুবিদ্যার মধ্যে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, যেটা আমি তোমাকে এর আগেও বোঝানো হয়েছে, প্রত্যেকটি কিন্তু তোমাদের বুঝাই দিচ্ছি। এন্ডোক্রাইনোলজির মধ্যে জীব দেহে হরমোনের কার্যকারিতা। দেন লাস্টলি হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এখানে পৃথিবীর ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযান নিয়ে কিন্তু সবকিছু বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কাজ আছে, এগুলি হচ্ছে প্রত্যেকটা নির্দিষ্ট শাখা, এবং এই শাখাগুলি কয়েকটা নির্দিষ্ট জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়। কিসে?
পুরাটা যে কয়েকটা শাখা পাইছি, 11টা শাখা, 11টা শাখা কিন্তু একটার মধ্যে বিস্তৃত, সেটা হচ্ছে আমাদের কি ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানে এইরকমই আরো অনেক শাখা আছে, ওখানে আলাদা করে দিছে হচ্ছে ফলিত জীববিজ্ঞানের মধ্যে ওইটা আলাদা করে দিছে, আর ভৌত জীববিজ্ঞানের মধ্যে এই কয়টা জিনিস তোমাদের নির্দিষ্ট করে লিখে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম? জীবন পাঠের মধ্যে হচ্ছে আমরা এর আগে যেগুলি পড়েছি আজকে হচ্ছে তার অর্ধেকটুকু পড়ানো কমপ্লিট হয়েছে, যেমন তোমাদের গুণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল। তাহলে আমাদের ভৌত জীববিজ্ঞান সম্পূর্ণ কমপ্লিট। নেক্সট ক্লাসে হচ্ছে ফলিত জীববিজ্ঞান আমরা পড়বো, ঠিক আছে? ফলিত জীববিজ্ঞানের মধ্যে তোমাদের হয়তো আহ 6টা, 6টা তোমাদের হচ্ছে শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। সো ওই 6টা শাখা নিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কথাবার্তা বলবো, এবং আমরা যে পড়াগুলি আমাদের বাকি আছে ওই পড়াগুলি কিন্তু আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করা হবে, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নাই, যেগুলি আমি পড়াইছি এগুলি হচ্ছে তোমাদের মনে রাখতে একটু টাফ, কঠিন হবে, কিন্তু তাও তোমাদের মনে রাখতে হবে। অনেকেই এখান থেকে স্কিপ করো, যারা এসএসসি ব্যাচ 2026 আসো, স্কিপ করা যাবে না, এমসিকিউতে আসবে। সো এমসিকিউতে তোমাদের টপ করতে হলে বা 30-তে 30 পাইতে হলেও কিন্তু তোমাদের এগুলি পড়তে হবে, ঠিক আছে? এগুলি কোনোভাবেই স্কিপ করা যাবে না। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নতুন টপিকটার নাম কি? সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের প্রত্যেকটা শাখা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, এবং তার সাথে আরো যদি নতুন কিছু জানার থাকে তাহলে সেগুলিও জানতে পারবো। সো আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, ঠিক আছে?